ওকে, আজকে আমাদের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার নাম্বার হচ্ছে আজকে 36। তো আমরা লজিস্টিক রিগ্রেশনের থিওরিটিক্যাল পার্টটা হচ্ছে দেখেছি। আজকে আমরা মূলত লজিস্টিক রিগ্রেশনের একটা ডেটা নিয়ে হচ্ছে কাজ করব। তো নর্মালি যে কোনো কাজ যখন হচ্ছে আমাদের করতে হয়, তখন হচ্ছে আমাদের টুল লাগে কিছু, যেগুলোকে আমরা হচ্ছে প্যাকেজ বলি, বা লাইব্রেরি বলি। তো এরকম এই কাজ করার জন্য যে নর্মাল যে প্যাকেজগুলো আছে, প্রথমে আমরা সেই নর্মাল প্যাকেজগুলো লোড করলাম। আমরা পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, প্রিভেট, ট্রাইপড এবং হচ্ছে সিআরবন, এই তিনটা প্যাকেজ আমরা আনলাম। আনার পরবর্তীতে সেকেন্ড ধাপে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডেটাকে লোড করতে হবে। তো আমরা যে ডাটাটা লোড করতেছি, আমার পিসি যে ডাটার যে পার্টটা আছে সে পার্টটা জাস্ট আমি এখানে কপি করে দিয়েছি। কপি করার পরে উইন্ডোজ পিসির ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের এখানে এই স্ল্যাশ চিহ্নগুলো দিতে হবে, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড স্ল্যাশ। ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন আপনাদেরকে হচ্ছে এখানে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে আমরা ডাটাটাকে যখন আনলাম, তখন সেটাকে ডিএফ ডাটা ফ্রেম আকারে আনলাম। আমরা যখন ডিএফটাকে দেখলাম, এখানে দেখার পরে দেখলাম যে এই ডাটার স্ট্রাকচারটা একটু ভিন্ন রকম। কি কিরকম? সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কলাম দেখাচ্ছে, এবং আমরা এই রো দেখতে পাচ্ছি দুটো, আর কলাম আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কলামগুলো এখানে পৃথক করা নাই। তার মানে ডাটাগুলো এখানে কি সঠিকভাবে সাজানো নেই। তো তখন আমরা যে কাজটা করলাম, এটাকে আরো একটু ঠিক করে দেখার জন্য আমরা ডাটার হেড দেখলাম। হেড দেখার পর এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডাটাটাকে আমরা আবারও লোড করলাম। লোড করে এবার যেটা করলাম, লোডের যে লোকেশনটা আছে সেই লোকেশনটার সাথে কমা করে একটা নতুন শর্ত দিলাম, ডিলিমিটার নামে। তো ডিলিমিটার যেটা করছে সেটা হচ্ছে এই যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে বিষয়গুলো আছে, এগুলোকে এখন ডাবল ইনভার্টেড কমার মধ্যে না দেখিয়ে সে কলাম আকারে আমাদেরকে শো করবে। তো দেখেন, আমি যখন ডিলিমিটার দিয়ে তো যখন ডেটাটাকে নিয়ে আসলাম, আনার পরে আমি ডেটাটাকে দেখার পরে দেখলাম যে এখন না, আগের মতো সমস্যা নেই। এখন আমরা কলামও দেখতে পাচ্ছি ঠিক করে, রো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এরপর আমি যেটা করলাম, আমাদের ডেটা শেপটা আমি যেতে চাইলাম, শেপ শেপটা কেমন। শেপ মানে হচ্ছে শেপের প্রথমে হচ্ছে এই যে সংখ্যাটা আমরা পাই, এটা হচ্ছে রো আর হচ্ছে কলাম। ডাটা শেপটা মানে হচ্ছে রো এবং কলামের সংখ্যা কত। তা আমরা এখানে সে রো রো সংখ্যা পেলাম হচ্ছে 45,211টি, আর কলামের সংখ্যা হচ্ছে আমার 17টি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার ডাটার মধ্যে যেহেতু অনেকগুলো রো এবং কলাম আছে, তো এগুলোর মধ্যে ফিচার আছে। তো ফিচার গুলো কোনটা কেমন সেটা আমরা জানতে চাই। তো ফিচার গুলো কোনটা কেমন সেটা জানতে হলে আমরা যে কাজটা করলাম, df.info এই কমান্ডটা দিলাম। কমান্ড দেওয়ার ফলে আমরা যেটা দেখলাম যে একদম এইচ থেকে শুরু করে ওয়াই পর্যন্ত যতগুলো ফিচার আমাদের দেওয়া আছে, সবগুলোর আমাদের টাইপ এখানে আমরা ওকে পেয়ে গেলাম। ডি টাইপ মানে হচ্ছে ডাটা টাইপ। এখন এখানে আমরা দেখলাম যে এখানে যতগুলো আমাদের ডাটা আছে, এগুলোর মধ্যে মেজরিটি ডাটা হচ্ছে অবজেক্ট ডাটা। মানে দুই ধরনের ডাটা মূলত এখানে আছে, অবজেক্ট ডাটা এবং ইন্টিজার 64 ডাটা। আর এখানে আমার ডাটাগুলোর মধ্যে কিন্তু দেখেন সবগুলোই নন নান মানে হচ্ছে কি, আমাদের ডাটা সেটের মধ্যে কোনো প্রকার মিসিং ভ্যালু নেই। ওকে, ফাইন। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এবার আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে হবে। এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করলে সরি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অনেকে df.describe এই কমান্ডটা দেওয়ার পরে, মানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিক, ঠিক আছে, কিন্তু যখন আপনার ডাটা সেটের মধ্যে শুধুমাত্র ইন্টিজার 64 এবং অবজেক্ট টাইপ ভ্যারিয়েবল থাকবে, তখন কিন্তু শুধু ইন্টিজার যেগুলো, মানে যেগুলো নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, সেগুলোর আউটপুটই আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখতে পারবো। অবজেক্টিভ ভ্যারিয়েবল গুলো বা ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবল গুলো আছে বা ফিচার গুলো আছে, তাদের কিন্তু কোনো প্রকার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হয় না। এটা মাথায় ঠিক করে খেয়াল রাখবেন। কারণ এই দুই তিনটা ব্যাচ আগে এরকম দুইজন স্টুডেন্ট হচ্ছে ছিল। তো আমি ওদেরকে হচ্ছে কাজ দিলাম, বাড়ি কাজ। তো বাড়ি কাজ দেওয়ার পরে বাড়ি কাজ করলো। তো করার পরে বাড়ি কাজ জমা দিল। জমা দেওয়ার পরে ওনাদেরকে ক্লাসে কিন্তু আমি বারবারই আগে যখন পড়াইছি বলে দিছি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল আসবে না। ওরা যে কি কাজ করছে, ওরা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল যখন ডেসক্রিপটিভ স্ট্যাটিক্সে আসে নাই, ওরা এটাকে গোজামিল করে আলাদা করে ঘর টর বানিয়ে ওটাকে দেওয়ার মানে বহুত চেষ্টা করছে। কোড গুলো আমি যখন আমার কাছে পাঠাইছে, আমি এটা দেখার চেষ্টা করছি। তা আমাকে বললো যে স্যার কোনো মতেই অনেক চেষ্টা করছি, হচ্ছে না। তো পরবর্তীতে আমি ক্লাসে জিজ্ঞেস করলাম যে
আপনাদের তো ডেটা সেটে ভ্যারিয়েবল ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ছিল। হ্যাঁ ছিল তো। তা আমি বললাম আপনারা সেগুলো কি করছেন? বলে সেগুলো তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করার চেষ্টা করছি স্যার, বের হয় না, কমান্ডে মনে হয় কোনো সমস্যা আছে। তা আমি বললাম আমি তো ক্লাসে আপনাদেরকে বলেই দিলাম ভাই একদিন, যে সবসময় খেয়াল রাখবেন এই জিনিসটা একদম আজীবন, হ্যাঁ, যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয় নিয়ে কাজ করেন, যে ডাটা সেট গুলো নিউমেরিকের আছে, নিউমেরিক ফিচার গুলোর আমরা ডিসক্রিটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে পারবো, বাট যেগুলো নিউমেরিকে নাই, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বা ফিচার্স বা অবজেক্ট টাইপ ফিচার, সেগুলোকে আপনি ডিসক্রিটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রকাশ করতে পারবেন না। আনলে সেগুলোকে আপনি যদি কোড করে, ও যেটাকে ওয়ান হট কোডিং বলা হয়, সেটা করে আপনি যদি তাদেরকে নিউমেরিক্যালে কনভার্ট না করেন, তাছাড়া আর কোনো উপায় তাদের ডিসক্রিটিভ স্ট্যাটিস্টিক্স বের করা সম্ভব নয়। ঠিক আছে? তো আমরা এখানে যে কাজটা করলাম, আমরা এখানে ওয়ান হট কোডিং যেটা, সেটা আমরা করিনি। আমরা এখানে শুধুমাত্র যে নিউমেরিক্যাল ডাটাগুলো আছে, মানে ইন্টিজার 64, তাদেরই আমরা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ স্ট্রাকচার বের করছি, যেমন এজ, ব্যালেন্স, ডে, ডিউরেশন, ক্যাম্পেইন, পি ডেজ, পিবিএস। ওকে। আচ্ছা, এখন আমরা এবার আরেকটু নিশ্চিত হওয়ার জন্য যেটা করলাম, যে আদৌ আমাদের ডেটা সেটের মধ্যে, মানে আমরা যখন ডাটা ইনফো দেখেছি তখন তো দেখেছি যে মিসিং ভ্যালু নেই, বাট এটাকে আরেকটু নিশ্চিত হতে, হ্যাঁ, ডাবল শিওর হওয়ার জন্য আমরা ডিএফ ডট ইজনাল ডট সাব ডট সাম, এই যে কমান্ডটা, এই কমান্ডটা হচ্ছে ইউজ করেছে। কমান্ডটা ইউজ করলে কি হয়? কমান্ডটা ইউজ করলে আমরা দেখতে পারি যে আমাদের ডেটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে সে মিসিং ভ্যালুর পরিমাণটা সে হচ্ছে শো করবে, আর না থাকলে দেখাবে জিরো। যেহেতু আমরা জিরো আউটপুট পেয়েছি, তার মানে হচ্ছে আমাদের ডেটা সেটে কোনো মিসিং ভ্যালু নেই। এরপর ইডিএ কিংবা এক্সপ্লোরেটেড ডেটা অ্যানালিসিসে আরেকটা জিনিস চেক করতে হয়, যেটা হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় কি, অনেকে ডাটার মধ্যে, মানে ডাটা আপনি ধরেন এক জায়গা থেকে কালেক্ট করলেন, তো এরকম হলো কি, যে আপনি ধরেন 2010 সাল থেকে 2023 সালের পর্যন্ত ডাটা সংগ্রহ করলেন। তো মাঝখান দিয়ে হয়তো এক দুটো সাল, ধরেন হচ্ছে 12 সাল বা 2010 সাল, এরকম কোন একটা সালের তথ্য হচ্ছে দেওয়া। তো অনেক লোকজন কি কাজ করে, এই জায়গাতে তারা হচ্ছে ডুপ্লিকেট একটা ভ্যালু বসিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেকে মানে ডেটার সাথে কাজটা করে। এবং এই কাজটা নর্মালি হচ্ছে আপনার, বিশেষ করে রিসার্চ আর্টিকেল যারা হচ্ছে লেখে না, হ্যাঁ, অনেক এটার ভিতরে রিসার্চ আর্টিকেলের অনেক রাজনীতি আছে, ঠিক আছে? ওটা তো আপনাদের এই সাবজেক্টের বিষয় হয় না। যাই হোক, তো ওটা অন্যদের আলোচনা করবো। তো ওরা নর্মালি এ ধরনের কিছু পলিটিক্যাল বিষয় আছে, ওটা হচ্ছে মানে একাডেমিক টাইপের পলিটিক্স। ওটা কিন্তু রাস্তা নেমে যে মাইক ধর ওরকম পলিটিক্স না, হয়ে উঠলো, হ্যাঁ। এটা হচ্ছে একাডেমিক পলিটিক্স, এলিট টাইপের। তো তো এখানে ব্রেন খাটিয়ে সব কাজ হচ্ছে করা হয়। তো এখানে ডুপ্লিকেট কাজ মানে আপনার ভ্যালু তখন হচ্ছে ক্রিয়েট করে দেয়, যেন হচ্ছে এই জিনিসটা দিয়ে কাজ করা সহজ হয়, বা এই জিনিসটা নিয়ে কোনো কাজ করতে সমস্যা না হয়। যাই হোক, তো ডুপ্লিকেট ভ্যালু আমরা এখানে চেক করলাম, ডুপ্লিকেট ভ্যালু আসছে আমাদের জিরো। তার মানে এখানে কোনো ভ্যালু ডুপ্লিকেট হয়নি। ওকে, ফাইন। এবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলো ছিল, সেই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে আপনার আমাদের কি বলে এটাকে, বার চার্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম। প্রথমে আমার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে জব। তো জব যেহেতু আমরা বুঝতে পারতেছি, জব মানে হচ্ছে অনেক ধরনের চাকরি হতে পারে। কেউ ধরেন হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করে, প্রাইভেট কোম্পানি জবের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে। কেমন, যেও মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে পারে, কেউ দেশীয় কোম্পানিতে জব করে, কেউ দেশি ইলেকট্রনিক কোম্পানিতে জব করে। ঠিক আছে, এরকম অনেক ধরনের হচ্ছে ভাগ আছে। হ্যাঁ, আবার কেউ হসপিটালে বা সার্ভিস ইন্ডাস্ট্রি জব করে, ব্যাংকিং সেক্টরে যারা জব করে, তারপর হসপিটালিটি, ট্যুরিজম, এইসব সেক্টরে যারা জব করে, ওটাকে বলা হয় সার্ভিস ইন্ডাস্ট্রি। তো এরকম করে আমরা দেখলাম যে এখানে জবের বেশ কিছু ক্যাটাগরি আছে, এবং তার মধ্যে আমরা দেখলাম যে ব্লু কলার জব আছে, ম্যানেজমেন্ট টাইপের জব রয়েছে, টেকনিশিয়ানের জব আছে, অ্যাডমিনের জব আছে। এর পরবর্তী সার্ভিসের কথা বলি, সার্ভিসের জব আছে, রিটায়ার্ড যারা কাজ করেছে একটা সময় কিন্তু বর্তমানে তাদের কোনো কাজ তারা করেন না, সেটাও কিন্তু এক ধরনের তাদের রিটায়ারমেন্টের মধ্যে পড়ে। অন্টারপ্রেনিউর আছে, অনেকে অনেকে আছে নিজে নিজে কাজ করে, সেলফ এমপ্লয়েড। ঠিক আছে, আনএমপ্লয়েড আছে। তারপরে হচ্ছে হাউস মেড আছে, যারা হচ্ছে বাড়িতে আপনার গৃহ সহায়ক হিসেবে কাজ করে থাকেন। এরপর স্টুডেন্ট আছে। আর লাস্ট ক্যাটাগরিটা হচ্ছে আননোন। তো আননোন মানে হচ্ছে যে এই ক্যাটাগরিটা হচ্ছে মিসেলেনাস ক্যাটাগরি, এদের যথাযথ হেডিং হয়তো তারা পান নাই, তাই এটাকে আননোন ক্যাটাগরি হিসেবে দিয়ে দিয়েছেন। তো এখানে এই আপনার বার চার্টের মাধ্যমে আমরা এক নজরে জব, যে আমাদের অবজেক্ট ভ্যারিয়েবলটা আছে, সেটা সম্পর্কে তথ্য পেলাম। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, লোকজনের বিবাহের অবস্থা বা সম্পর্কের অবস্থা। এখন কেউ হতে পারে বিবাহিত, কে অবিবাহিত। ঠিক আছে, কেউ হতে পারে আপনার
বিপদ মানে ডাইভোর্স হতে পারে। তো এটা আমরা এরকম আপনার কাউন্ট প্লট আমরা এটাকে বলে থাকি, এই বার প্লট বা কাউন্ট প্লটের মাধ্যমে আমরা এটাও দেখলাম। এবং এখানে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি এই সংখ্যাটা হচ্ছে ম্যারিড বা বিবাহিত লোকজনের সংখ্যাটা বেশি। আর এখানে চাকরির ক্ষেত্রে ব্লু কলার চাকরির পরিমাণটা বেশি, তারপর ম্যানেজমেন্টের চাকরির পরিসংখ্যান বেশি। আচ্ছা, এরপরে আমরা গেলাম হচ্ছে এডুকেশনের দিকে। তো এডুকেশনটাকে এরা মূলত লেভেল আকারে ভাগ করেছে, মানে এডুকেশনাল লেভেল আছে না, যেমন আপনারা যখন হচ্ছে স্কুলে পড়েন, হাই স্কুলের আমাদের এসিসি যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেল। তারপর কলেজ লেভেল যখন পড়েন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল। যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যান তখন সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল, ঠিক আছে। আর তারও আগে যখন হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুল বা প্রাইমারি স্কুলে পড়েন সেটা হচ্ছে প্রাইমারি লেভেল। তো এখানে মূলত তিনটা সেকশনে, সরি চারটা ভাগে আপনারা এডুকেশনকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেকেন্ডারি, আরেকটা হচ্ছে টারশিয়ারি, আরেকটা হচ্ছে প্রাইমারি, এবার আরেকটা হচ্ছে আননোন। এবং এখানে দেখেন যে আমাদের সবচেয়ে বেশি এডুকেশন বা সবচেয়ে বেশি মানুষ যে সংখ্যাটাতে বিলং করে সেটা হচ্ছে তাদের সেকেন্ডারি পর্যন্ত তাদের পড়াশোনার যোগ্যতা আছে, তার পরবর্তীতে টারশিয়ারি মানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা লোকের সংখ্যা এমন হচ্ছে কম। আচ্ছা, তার পরবর্তীতে আমরা গেলাম হচ্ছে যে লোন ডিফল্টের ক্ষেত্রে। লোন ডিফল্টের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে মূলত আমাদের প্রেডিক্টর, আমরা প্রেডিক্টর মানে এটাকে আমরা মূলত প্রেডিক্ট করব যে একজন মানুষ যখন হচ্ছে, আমাদের যে ডেটা সেটটা আছে এটা হচ্ছে ব্যাংক রিলেটেড ডেটা সেট, ঠিক আছে। তো এখন ব্যাংক তো অনেক ধরনের কাজ করে থাকে আমরা যেটা জানি। তার মধ্যে ব্যাংকের একটা মূল কাজ হচ্ছে যে ব্যাংক যাদের কাছ থেকে অর্থ বেশি থাকে তাদের সে অর্থটা এনে, সেই অর্থটা ব্যাংকের কাছে যারা জমা রাখে, সিকিউরিটি পারপাস হোক বা অতিরিক্ত লাভের আশা হোক, যে কোনো একটা উদ্দেশ্যে তারা সেটা ব্যাংকে জমা রাখে। ব্যাংক যে কাজটা করে ওই অর্থের একটা উল্লেখযোগ্য পরিমাণ অ্যামাউন্ট তার নিজের কাছে রেখে বাকি অংশ সে লোন হিসেবে যাদের অর্থের প্রয়োজন তাদের কাছে এটাকে সে বিলি করে দেয়, ঠিক আছে, মানে সুদের বিনিময়ে আর কি। তো এই যে দুই ধরনের সুদ হচ্ছে, যারা টাকা জমা রাখতেছে তাদেরকে ব্যাংক আবার সুদ দিচ্ছে, আবার ব্যাংক যাদেরকে টাকা ধার দিচ্ছে তাদের কাছ থেকে সুদ নিচ্ছে। তো নর্মালি যাদেরকে টাকা ধার দেয় তাদের কাছ থেকে উচ্চ সুদের হার ব্যাংক হচ্ছে নিয়ে থাকে, আর যারা টাকা জমা রাখে তাদেরকে তার চেয়ে কম পরিমাণ সুদ দেওয়া হয়। তো এই দুইটার মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে একটা ব্যাংকের প্রফিট, মানে একটা কমার্শিয়াল ব্যাংকের প্রফিট নিয়ে আপনাদেরকে কেউ যদি বলতে বলে তাহলে এটা হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংকের প্রফিট, একদম সিম্পল ভাষায়, ঠিক আছে। আর এর বাইরে ব্যাংক যত রকম কাজকর্ম করে হ্যান ত্যান কাজকর্ম গুলো হচ্ছে, বাট মেনলি ওয়ার্ল্ডের পৃথিবীর যত কমার্শিয়াল ব্যাংক আছে তারা এই নীতির উপরে বিশেষ করে তারা হচ্ছে চলে। যার কারণে আপনারা এই যে যারা ব্যাংকিং যাদের হচ্ছে কোর্স ছিল, যেটা হচ্ছে যে আপনি যদি এইচএসসি পর্যায়ে অথবা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি আপনারা ব্যাংকিং এর বই পড়ে থাকেন, তখন সেখানে বোর্ড পরীক্ষাতে একটা প্রশ্ন আছে, ঋণ আমানত সৃষ্টি করে, এভরি ডিপোজিটস ক্রিয়েটস মানি, ঠিক আছে। কারণ আলটিমেটলি আপনি যখন ব্যাংকে টাকা 100 টাকা, আপনি সাপোজ 10,000 টাকা জমা রাখছেন, তো ব্যাংক কিন্তু সেটার মধ্যে 5,000 টাকা জমা রেখে আর বাকি 5,000 টাকা লোন হিসেবে দিয়ে দিচ্ছে। সে 5,000 টাকা সুদে আসলে কিন্তু আরো কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। তো আলটিমেটলি ঋণ আমানত সৃষ্টি করতেছে, ঠিক আছে। এবং পরবর্তীতে সে টাকাটা বেড়ে আবার হচ্ছে ব্যাংকের কাছে আসতেছে। ওকে, এভাবে বলা হয় ঋণ আমানত, এটা একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট। যাই হোক, তো এটা আমাদের আসলে এই ধরনের আলোচনার বিষয় না। ঠিক আছে। এবং আজকে যুগে দেখবেন যে কিছু কিছু ওই মানে এক্সট্রা পণ্ডিত লোকজন বের হয়েছে, ঠিক আছে। তো তারা বলে যে টাকাটা হচ্ছে সুদের জিনিস। আর টাকা কিভাবে সুদের জিনিস হবে? বা টাকা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। এখন তুমি ওয়ার্ল্ডে যে আর্থিক ব্যবস্থা চলতেছে, পুরো ওয়ার্ল্ডে চলতেছে হচ্ছে ক্যাপিটালিস্টিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। যদি এটাকে বলা থাকে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলা হয় থাকে, যে সবকিছুর একটা গজামিল দিয়ে তৈরি অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু প্রকৃতপক্ষে এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মডেলের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোই বেশি। তো এই জায়গাতে যে সিস্টেমে কাজগুলো হচ্ছে, এবং ওয়ার্ল্ডের প্রতিটা দেশের প্রায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সেন্ট্রাল যে ফেডারেল রিজার্ভ সিস্টেম আছে নর্থ আমেরিকা, তাদের মাধ্যমে মূলত নিয়ন্ত্রিত হয়ে থাকে তারা, ঠিক আছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা পুরোপুরি হচ্ছে তাদের আপনার সুদের উপরে প্রতিষ্ঠিত। তো এটার থেকে বাইরে যাওয়ার কিন্তু কোনো স্কোপ নাই। হুম। এখন সেটা ইসলামী ব্যাংক হোক আর নর্মাল ব্যাংক হোক, বাট ইসলামিক ব্যাংকগুলো যে কাজটা করে, ইসলামিক ব্যাংকগুলো হচ্ছে আপনার এখানে একটা শরিয়া বোর্ড নামে একটা বোর্ড রাখে। তো শরিয়া বোর্ডের লোকজন যে কাজটা করে তারা বলে যে পুরোপুরি তো মানে তারাই বিষয় সম্পর্কে কিন্তু জানে ভালো করে যে 100% আমরা আপনার পারফেক্টলি ইসলামিক ব্যাংকিং পদ্ধতি চালাতে পারবো না। তখন তারা যে কাজটা করে কি, তারা প্রোডাক্ট বের করার সময় একটা সার্টেন পার্সেন্ট পর্যন্ত অ্যামাউন্ট রাখে, যে এতটুকু অ্যামাউন্ট আমাদের নর্মাল ব্যাংকিং এর মাধ্যমে যাবে, বাকিটা আমরা আমাদের যে ইসলামিক ব্যাংকিং সেইটার মাধ্যমে আমরা দেওয়ার
চেষ্টা করব। এভাবেই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ ইসলামিক ব্যাংকিং সিস্টেম গুলো চলে। পিওর ইসলামিক ব্যাংকিং কিন্তু ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই, থাকবে কিভাবে? ইকোনমিক সিস্টেম না থাকলে তো এটা থাকা সম্ভব না। ঠিক আছে। কিন্তু এটা নিয়ে অনেক হচ্ছে বই লেখা, অনেকে লেখালেখি করে। আমাকে অনেকে বলছিল যে এটা নিয়ে লেখালেখি করতে, কারণ আমার এমবিএ তে আমি ইসলামিক আপনার বন্ড এবং হচ্ছে যে ট্র্যাডিশনাল বন্ড, এটা নিয়ে আমার থিসিস ছিল এমবিএ তে। এবার এটা নিয়ে আমি খুব মানে ডিটেল রিসার্চ করেছি, এটা প্রায় 10-20 বছরের ডেটা নিয়ে। এবার মালয়েশিয়ার যে স্টক মার্কেট আছে সেখানে নর্মাল ইসলামিক বন্ডটা বেশি ফেমাস, ওরা ইসলামিক বন্ড করে বলে থাকে সুকুক। তো সুকুকের সাথে ট্র্যাডিশনাল বন্ডের যে পারফরমেন্সের যে পার্থক্য, এটা কোম্পানিগুলোকে কিভাবে ইফেক্ট ফেলে কোম্পানি পারফরমেন্সে আমি দেখছি। এবং এটা দেখার ফলে আমরা দেখেছি যে দিন শেষে আসলে দুইটার মধ্যে দুইটাই আসলে কোম্পানির মধ্যে তেমন একটা ইনফ্লুয়েন্স করতে পারে না। কি কারণে? কারণ নর্মালি এখানে আপনার ডেফিনিশনটা চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা যখন বলতেছি ডেপ্ট, দায়, এই ডেপ্টটা হচ্ছে ট্র্যাডিশনাল যখন লোন হয়, দায় আপনার কোম্পানির জন্য হচ্ছে দায়। বা ট্র্যাডিশনালে আপনি যখন ব্যাংক থেকে হচ্ছে লোন নেন, যদি সেটা পিওর ইসলামিক ফাইন্যান্সিং সেন্স হয়, তাহলে সে দায়টা হচ্ছে দুইটা পক্ষকেই বহন করতে হবে। মানে কি, যে আপনাকে লোন দিবে সে প্লাস আপনি, আপনারা একটা যৌথ জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে যাবেন। যদি আপনার লাভ হয় তাহলে দুজন লাভ ভাগ করে নেবেন, যদি লস হয় লসও দুজনে আপনাকে ভাগ করে নিবে। কিন্তু প্রকৃতকে আপনারা দেখে থাকবেন, বাংলাদেশে কি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যত ইসলামী ব্যাংক আছে, সবগুলো থেকে আপনার লোন নিয়ে বাড়ি করলেন, কয়দিন পরে যখন টাকা দিতে পারবেন না, তারা আপনার বাড়ি করবে দখল। অথচ পিওর ইসলামিক ব্যাংকিং হলে সে বলতো ঠিক আছে ভাই, লস হয়েছে, অর্ধেক আপনি বহন করেন, অর্ধেক আমি বহন করি। কিন্তু এটা হচ্ছে না। একদম এটার মানে সিম্পল এক্সাম্পল এটাই, ঠিক আছে। যাই হোক, এটা বলতে ওই কথাটা বলে আসলাম, আর অনেক অন্য প্রসঙ্গে চলে গেলাম। আচ্ছা, তো এখানে মূলত লোন ডিফল্টের কথা, আমরা ব্যাংকের ডাটা নিয়ে কাজ করছি যেহেতু এটা কথাটা আসলো। তো এখন দেখেন ব্যাংক থেকে লোকজন যখন লোন নেয়, বিশেষ করে আমরা তো আশেপাশে অনেক এক্সাম্পল দেখি যে লোন নিয়ে গায়েব হয়ে গেছে, চলে গেছে, এরকম কিছু হয় না ঘটনা? তো এই যে যখন মানুষ লোন নেয় কিন্তু লোনের টাকা দেয় না, মানে ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে সে ঋণের টাকা তো হচ্ছে দেয় না, তখন আমরা এটাকে বলি খেলাফি রোল ডিফল্ট মূলত। এখানে তা আমরা মূলত আমাদের কাছে এরকম কিছু ডেটা আছে, তথ্য আছে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে পর্যালোচনা করতে চাচ্ছি যে মানুষগুলোকে যদি আমরা লোন দিই, তাহলে আরো আদৌ কি তারা আমাকে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না। মানে বেসিক্যালি আপনার যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে যখন আপনি লোন মানে আপনি নিতে যাবেন বা ঋণ নিতে যাবেন, তখন সেক্ষেত্রে তাদের একটা ক্রেডিট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে থাকে, বা ক্রেডিট অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট। তারা মূলত যে কাজটা করে থাকে, তারা ট্র্যাডিশনাল ভাবে হচ্ছে আপনার সম্পর্কে তারা নানা ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে চান। সেগুলোর উপর ভিত্তি করে তারা নর্মাল ডিসিশন নিয়ে থাকে যে আপনাকে লোন দিবে কি দিবে না। বাট এক্ষেত্রে আমরা যেটা করতেছি, সেই প্রসেসটাকে আমরা সরাসরি মেশিন লার্নিং এ নিয়ে এসেছি। ধরেন 100 জন মানুষ আপনার কাছে বিগত এই ধরেন এখন হচ্ছে জুন মাস চলতেছে, আজকে জুন মাসের 29 তারিখ। তো এই জুন মাসের 28 তারিখ পর্যন্ত আপনি যে ব্রাঞ্চে ঢাকার ধরেন আপনি আহ, এই যে পুরান ঢাকার ব্রাঞ্চে হচ্ছে আপনি জব করেন, হ্যাঁ, আপনার ইংলিশ রোডের যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে জব করেন। তো সেখানে আপনি বললেন যে হ্যাঁ, 100 জন মানুষ যেহেতু আমার এখানে লোন পারপাস অ্যাপ্লিকেশন করেছে, এখন কাদেরকে লোন দিবে এটা আমরা নিশ্চিত হতে পারছি না। তো কাদেরকে লোন দিলে আমাদের টাকাটা রিকভার করা সহজ হবে এবং কাদেরকে লোন দিলে রিকভার করা সম্ভব হবে না, সেটা আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে এরকম প্রেডিক্ট করতে পারি। এরকম ডেটা সেট নিয়ে মূলত আমরা আজকে কাজটা করতেছি। তো এখানে আমরা দেখেন যে পিএলটি এবং এসএনএস এর মাধ্যমে একটা প্রথমে কাউন্ট প্লট তৈরি করেছি, তার পরবর্তীতে একটা পাই চার্ট আমরা তৈরি করেছি। তো কাউন্ট প্লটের ক্ষেত্রে দেখেন আমাদের সিচুয়েশন দুটো হতে পারে, হয় ইয়েস অথবা হচ্ছে নো। তো লোন ডিফল্টের ক্ষেত্রে দেখেন ইয়েস এর পরিমাণটা হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে কম, খুবই সংক্ষিপ্ত, এবং নোর পরিমাণ সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে আমরা যদি আসলে এই লোকজনগুলোকে লোন দিই, তাদের মেজরিটি আমাদের লোন ডিফল্ট করবে না, সময় মতো টাকা পরিশোধ করে দিবে। এটাকে পাই চার্টে দেখালেও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি নোর যে অ্যামাউন্টটা সেটা অনেক বেশি, ইএস এর অ্যামাউন্টটা সামান্য একটু অংশ। আচ্ছা, এবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে লোন তো অনেক ধরনের হতে পারে, এটাকে এখন হচ্ছে নানা ধরনের ক্লাস মানে ভাগে ভাগ করে দিলাম। এখন প্রথম ভাগে আসলো পার্সোনাল লোন। ঠিক আছে। এখন পার্সোনাল লোন কি? পার্সোনাল লোন হচ্ছে ধরেন আপনি ব্যক্তিগত কাজকর্মের জন্য নর্মালি যে লোনগুলো নিয়ে থাকেন। তো তো এটার জন্য আমরা একটা ফিগার ওপেন করলাম, যেটা হচ্ছে যে যেটা ডাটাটা এক্স অক্ষে আমরা হচ্ছে লোন, এবং আপনার ওয়াই অ্যাক্সিসে আমরা হচ্ছে যে আমাদের লোনের যে অ্যামাউন্ট সেটা আমরা হচ্ছে শো করলাম। তো আমরা এখানে যেটা শো করলাম, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে কাউন্ট প্লট, আর এটা হচ্ছে আমাদের একটা পাই চার্ট বা পাই প্লট আমরা বলতে পারি। তো এখন দেখেন যে আমাদের এখানে পার্সোনাল লোনের ক্ষেত্রে যে লোন ডিফল্ট হবে
কি হবে না হবে না উত্তর দেওয়া এমন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, এবং হবে এটার উত্তর দেওয়া মানুষের সংখ্যা একেবারে কম। ঠিক এটাকে যদি আমরা পাই চার্টে নিয়ে যাই, দেখি যে মোটামুটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পিপল তারা হচ্ছে নো বলেছে, একটা মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ, সামান্য অংশ তারা মূলত এখান থেকে ইয়েস বলেছে। এর পরবর্তীতে আমরা চলে আসলাম আরো এক ধরনের লোনে, যেটাকে বলা হয় হাউজিং লোন। তো হাউজিং লোনের ক্ষেত্রে যেটা হলো, সেটা দেখেন যে হাউজিং লোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ক্যাটাগরি আছে, বাট এখানে এসে বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে। যে আগে আমরা দেখতে পাচ্ছি যে আপনার নো নো সবাই হচ্ছে বলেছে যে ডিফল্ট হয় কিনা পার্সোনাল লোনের ক্ষেত্রে। পার্সোনাল আমরা দেখেছি যে লোকজন বলেছে না, আমরা ব্যক্তিগত কাজের লোন দিয়ে দেবো। কিন্তু হাউজিং লোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনি লোন নেওয়ার পরে ডিফল্ট হবেন কিনা বা ডিফল্ট করবেন কিনা এমন প্রবাবিলিটিটা সবচাইতে বেশি। এখানে দেখেন ইএস এর সংখ্যাটা বেশি এবং নো সংখ্যাটা হচ্ছে কম। ঠিক আমরা পাই চার্টের মাধ্যমে দেখলেও কিন্তু একই জিনিস এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট টাইপ। কন্ট্যাক্ট টাইপ হচ্ছে যে আপনারা যে ব্যাংক থেকে হচ্ছে লোন নিবেন, নর্মালি যেটা হয় যে আজকালকার যুগে তো আসলে অনলাইনের যুগ এবং ডিজিটাল মার্কেটিং টুলস এর যুগ। তো সেখানে কিন্তু অনলাইনে বা মোবাইলে কল দেওয়ার মাধ্যমে অনেকে আপনাদেরকে বলে যে ঘরোয়া ভাষায় যে স্যার আমাদের কাছে ক্রেডিট কার্ড আছে, আপনি লোন নিতে পারেন, এই ধরনের কিন্তু কল বা মেসেজ আসে। তো এরাও নর্মালি এই ধরনের কন্ট্যাক্ট মেথড তারা ফলো করেছেন। তারা এক্ষেত্রে যেটা ফলো করেছেন যে তিন ধরনের মেথড তারা ইউজ করেছেন। একটা হচ্ছে সেলুলার, মানে হচ্ছে মোবাইলে কল দেওয়ার মাধ্যমে। আর একটা হচ্ছে টেলিফোন। টেলিফোন হচ্ছে অফিসগুলোতে ওই যে যে টেলিফোন থাকে লাল কালারের, হ্যাঁ, বা অন্য কালারের। এখন একটা একটা সময় লাল কালারের ফোনটাই জনপ্রিয় ছিল, এখন অন্য কালারের ফোনও চলে। আর আরেকটা অংশ হচ্ছে আননোন। এখন আমরা দেখলাম যে কন্ট্যাক্ট টাইপের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে যে কন্ট্যাক্টটা, এটাই সবচেয়ে পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর আমরা যে যেটা করলাম যে লাস্ট কন্ট্যাক্ট মান্থ অফ দি ইয়ার। ধরেন আমাদের এখন চলতি বছর চলতেছে, তো চলতি বছরের মে মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত কোন মাসের মধ্যে তারা আমাদের সাথে সর্বোচ্চ যোগাযোগ করেছে, আমরা মূলত এখানে এটা দেখতে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মে মাসে তারা সবচেয়ে বেশি যোগাযোগ করেছে, কাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি। তারপর হচ্ছে জুলাই মাসে, তারপর হচ্ছে আগস্ট মাসে, ঠিক আছে, এরকম করে জুন নভেম্বর এপ্রিল, এরকম করে অনেক এপ্রিল থেকে এখানে ডাটাগুলো আছে। তা আমরা এখানে যেটা করেছি এই ডাটাগুলোকে মূলত মাসগুলো উল্টা করে দেওয়া আছে। তা আপনার কাছে মনে হতে পারে উল্টা কেন? এখানে আমরা আসলে অ্যামাউন্টের পরিমাণের উপর ভিত্তি করে এটাকে সাজিয়েছি। মানে ছোট থেকে বড়, যেটা সবচেয়ে বড় সেটা আগে, তারপর সেটা থেকে একটু ছোট, তারপর আর একটু ছোট, তারপর আর একটু ছোট, এরকম করে করে নিচে গিয়েছে। যার কারণে মে মাসে কলের পরিমাণটা সবচেয়ে বেশি, আর ডিসেম্বর মাসে কলের পরিমাণটা একেবারেই হচ্ছে কম। আচ্ছা, এবার লাস্ট কন্টাক্ট ডে অব দি হচ্ছে মান্থ, যে মাসের কোন তারিখের মধ্যে তারা আপনার সাথে যোগাযোগ করেছে সবচাইতে বেশি। তো একটা মাসে নর্মালি 1 তারিখ থেকে 30 দিন পর্যন্ত সময় থাকে। এখানে আমরা যে কাজটা হচ্ছে করেছি সেটা হচ্ছে যে 1 থেকে 30 তারিখের মধ্যে কোন কোন তারিখে সবচেয়ে বেশি কল করেছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। যেমন 20 তারিখে তারা কল বেশি করেছে, তারপর 28 তারিখ, তারপর 21 তারিখ, হ্যাঁ, তারপর হচ্ছে 17 তারিখ, তারপর 6 তারিখ, এরকম করে নিচে যেতে যেতে সর্বোচ্চ হচ্ছে 1 তারিখ এসেছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হচ্ছে আউটকাম, মানে তারা যে আপনাকে কল দিয়েছে, অনেকে তো হচ্ছে কল করে, কল করে তখন আপনারা বলেন হ্যাঁ ঠিক আছে, হয় আমি এখন ব্যস্ত আছি, নইলে এই হয়েছে, না হয় সে হয়েছে, মানে একটা কারণ দেখিয়ে দেন, বা মাঝে মধ্যে যদি আপনার কিছু ফ্রি সময় পান তাহলে একটু কথা বলে দেন। তো এক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে যে মার্কেটিং তারা যেভাবে সেলফোনের মাধ্যমে মার্কেটিং করতেছে বা অনলাইনে, সেটা আউটকামটা কেমন? এখন আউটকামটা আমরা যদি বলি যে আননোন, আননোন হতে পারে, আমরা আসলে জানি না যে এটা পজিটিভ না নেগেটিভ আউটকাম হচ্ছে। ফেলিউর আমরা হচ্ছে জানতে পারবো, আদার হতে পারবো, সাকসেসফুল শুনতে পারবো। এখন আমরা এখানে দেখতেছি যে আননোন, মানে আসলে আমরা নিশ্চিত না যে এই যে মার্কেটিং ক্যাম্পেইনটা আমরা চালাচ্ছি মোবাইলের মাধ্যমে, এটার ইফেক্টটা কেমন পড়ছে এ সম্পর্কে আমাদের কি ধারণা নেই। এবং তারপর হচ্ছে ফেলিউর, এরপর হচ্ছে আদার, তারপর হচ্ছে সাকসেস। আচ্ছা, এবার আমরা এইজটাকে হচ্ছে দেখি। এইজের ক্ষেত্রে আমরা যে পদটা ইউজ করেছি, এই পদটাকে বলা হয়ে থাকে সাবপ্লট। ওকে, একটা মিনিট একটু আমাকে সময় দিন।
আচ্ছা, সরি, একটা কল এসেছিল। আচ্ছা, যাই হোক। তো এখন এখানে আমরা এটা আপনার এইজ গুলোর এইজ দিয়ে আমরা এটা একটা আপনার সাবপ্লট হচ্ছে তৈরি করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট যে এজ গ্রুপ আছে, মানে আপনারা আসলে যাদের প্রতি এই যারা ব্যাংক থেকে লোন নিচ্ছে এদের তো নানা এজ গ্রুপ হতে পারে, কারো বয়স 20 বছর হতে পারে, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 বছরও হতে পারে। তো এরকম আমরা একটা রেঞ্জ আমরা হচ্ছে দিয়েছি, সেটা হচ্ছে যে 20 থেকে 80 পর্যন্ত। এর পরবর্তীতে হচ্ছে ব্যাংক ব্যালেন্স। অনেকে দেখা যায় ব্যাংক থেকে যখন লোন নিতে যায়, বিশেষ করে অনেক ব্যাংকের রিকোয়ারমেন্ট থাকে সে ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বা আপনার একটা মানে রেগুলার একটা ইনকাম সোর্স আছে কিনা। কারণ নর্মালি ব্যাংকগুলো যখন হচ্ছে আসলে ঋণ দেয় তখন কিন্তু তারা দেখে যে আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। তো এই ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা এটা নর্মালি যাচাই করা হয়ে থাকে, যে আপনার কোনো ফিক্সড ইনকাম সোর্স আছে কিনা, যেমন আপনার কোনো চাকরি অথবা ব্যবসা বা যে কোনো উৎস থেকে আপনার একটা আয় আছে কিনা, যার মাধ্যমে আপনার যে ব্যাংকে যে প্রতি মাসে যে মাসিক কিস্তি ঋণের সেটা আপনি দিতে পারবেন। তো এটা তারা এই প্লটের মাধ্যমে করেছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ একেবারে কম থেকে শুরু করে আমরা এই মানে প্রায় 10,000-এর মতো আমরা দেখতে পাচ্ছি, 20,000 বা তার চাইতে উপরে ব্যাংক ব্যালেন্স খুবই কম। এর পরবর্তীতে লাস্ট কন্ট্যাক্টের ডিউরেশন, তারা যে কন্ট্যাক্টটা সময় মানে যোগাযোগ করেছিল সেটার ডিউরেশন কখন, মানে হচ্ছে কত মিনিট বা কত সেকেন্ড, এটা আমরা এখানে দেখার চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার নাম্বার অফ কন্টাক্টস পারফর্ম ডিউরিং দিস ক্যাম্পেইন, সেটা হচ্ছে যে নর্মালি কোম্পানিগুলো যখন এই ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটি পরিচালনা করে তখন তারা নর্মালি এগুলো সারা বছর যে চালায় তা না। এটা তার একটা নির্ধারিত টাইম টেবিল থাকে বছরের মধ্যে, সে বছরের মধ্যে 2বার 3বার বা 4বার সে ফ্রিকোয়েন্সি অনুযায়ী তারা হচ্ছে নর্মালি এই এই ধরনের বিষয়টা চালিয়ে থাকেন। তো এখানে আমরা নাম্বার অফ কন্টাক্টস পারফর্ম ডিউরিং দিস ক্যাম্পেইন, ধরেন ক্যাম্পেইন চলাকালীন সময় কতবার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা হয়েছে। তো এটার আমরা সংখ্যা দেখতে পাচ্তেছি এই শূন্যর পরে, মানে এখানে মোটামুটি 4 থেকে হচ্ছে 20 বারের মতো এই সংখ্যার মধ্যে আছে, যে যাদেরকে কল দেওয়া হচ্ছে 1বার 2বার 3বার 4বার 5বার, হ্যাঁ, এরকম করে হচ্ছে 20 বারের মতো আপনার যোগাযোগ করা হয়েছে। তার পরবর্তীতে নাম্বার অফ কন্ট্যাক্টস পারফর্ম বিফোর দিস ক্যাম্পেইন পার ক্লায়েন্ট, সেটা হচ্ছে যে এই ধরনের কন্ট্যাক্টের পূর্বে তা ক্লায়েন্টের সাথে আর কি ধরনের কন্ট্যাক্ট করা হচ্ছে, তো সেটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আপনার 25-এর মতো হচ্ছে, সেটা হচ্ছে আছে যেটা কন্ট্যাক্ট করা হচ্ছে 0 থেকে 25-এর মাঝামাঝি, মানে এখানে আমরা 25 এটা বলতে পারি, প্রায় 25। তার পরবর্তী হচ্ছে নাম্বার অফ ডেজ সিন্স দ্য ক্লায়েন্ট ওয়াজ লাস্ট কন্ট্যাক্টেড, আপনি ধরেন লোকজনের সাথে যখন সর্বশেষ বা ক্লায়েন্টের সাথে যখন সর্বশেষ যোগাযোগ করেছেন সেই সময় থেকে বর্তমান সময়ের মধ্যে কতটুকু পার্থক্য আছে। তো সেটা আমরা এখানে 0 থেকে 400 দিনের মধ্যে আমরা দেখেছি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের ডেটা সেটের আরো কিছু অ্যানালাইসিস আমরা করতে আসলাম। প্রথম যে টাইপ অ্যানালাইসিস আমরা করব সেটার নাম ইউনিভ্যারিয়েন্ট অ্যানালাইসিস। ইউনিভ্যারিয়েন্ট অ্যানালাইসিসে আমরা মূলত এখানে দেখার চেষ্টা করব ডাটা ফ্রেম অফ দোজ হু সাবস্ক্রাইব টার্ম ডিপোজিট, যারা টার্ম ডিপোজিট যে ডিপোজিটের যে সার্ভিসটা সেটাকে সাবস্ক্রাইব করেছেন, সেক্ষেত্রে তাদের আপনার ডাটা ফ্রেমটা কেমন এটা আমরা এখানে দেখার চেষ্টা করেছি। তো এটার আমরা ডেটা পেলাম 5289, হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে রোর সংখ্যা, আর কলমের সংখ্যা হচ্ছে 36। এরপর হচ্ছে ডাটা ফ্রেম অফ দোজ হু ডিড সাবস্ক্রাইব টার্ম ডিপোজিট, তারা আসলে আপনার প্রকৃতপক্ষে টার্ম ডিপোজিট সাবস্ক্রাইব করেছে এমন মানুষের সংখ্যা হচ্ছে 39,922, রোর সংখ্যা, আর কলামের সংখ্যা হচ্ছে 17। এরপর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলো দিয়ে একটা একটা করে এরকম আমরা ইয়ে তৈরি করলাম, প্লট আসলে তৈরি করলাম আমরা। তো আসলে প্লট গুলো আমরা একটু দেখি। তো এই প্লটের ক্ষেত্রে প্রথমে আমরা এখানে যে প্লটটা হচ্ছে ইউজ করেছি সেটা হচ্ছে জব ডিস্ট্রিবিউশন অফ
দোজ হু সাবস্ক্রাইব, আপনার যাদের আমরা লোকজন যারা হচ্ছে ধরেন হচ্ছে লোন নিয়েছে বা লোন সার্ভিসে সাবস্ক্রিপশন করেছে, তাদের সংখ্যাটাকে আমরা এবার এখানে এই আপনার লেখচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা দেখলাম যে সবচাইতে ম্যানেজমেন্ট ফিল্ডে যে মানুষজন আছে তারা লোন সার্ভিসে সাবস্ক্রিপশন নিয়েছে সবচাইতে বেশি, আর সবচাইতে কম নিয়েছে আননোন শ্রেণীর যে লোকজন আছে তারা। এর পরবর্তীতে আমরা যেটা করলাম জব ডিস্ট্রিবিউশন অফ দোজ হু সাবস্ক্রাইব ইন পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজের উপরে ভিত্তি করে দেখি তাহলে স্টুডেন্টের পার্সেন্টেজ এক্ষেত্রে সবচাইতে বেশি, আর সবচাইতে কম হচ্ছে এক্ষেত্রে ব্লু কালারের যারা চাকরি আছে তাদেরটা হচ্ছে সবচাইতে কম। এর পরবর্তীতে আমরা যেটা করলাম যে যাদের লোকজনের যাদের হচ্ছে যে আপনার বিবাহের অবস্থা ম্যারিটাল স্ট্যাটাসের উপর ভিত্তি করে তাদের কারা কারা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়েছে, তখন দেখলাম যে এই লোন সার্ভিসটার জন্য যারা বিবাহিত তারা সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন নিয়েছেন, তারপর হচ্ছে সিঙ্গেল এবং যারা ডাইভোর্স আছে সেটা। এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যদি এটাকে আমরা পার্সেন্টেজ আকারে দেখি, এখন দেখেন যে অ্যাবসলুট নাম্বার হিসেবে যদি দেখি তাহলে হচ্ছে ম্যারিডটা সবচাইতে বেশি, আর যদি পার্সেন্টেজ আকারে দেখি তাহলে সিঙ্গেলটা হচ্ছে সবচাইতে বেশি। এরপরে হচ্ছে যে লোকজন এডুকেশন লেভেলের উপর ভিত্তি করে মানুষজন আসলে কতটুকু সাবস্ক্রিপশন নিয়েছে লোন সার্ভিসে। তো এক্ষেত্রে যদি অ্যাবসলুট নাম্বার আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখবো যে সেকেন্ডারি যাদের এডুকেশন আছে তারা সবচেয়ে বেশি লোন সার্ভিসে সাবস্ক্রিপশন নিয়েছেন, আর সবচেয়ে কম নিয়েছেন হচ্ছে আননোন যারা আছেন তারা। এটাকে যদি আমরা পার্সেন্টেজ অ্যাবসলুট নাম্বারের চোখে না দেখে আপনার পার্সেন্টেজ আকারে দেখি, তখন হচ্ছে যে টারশিয়ারি লেভেলের মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষা নিয়েছেন বেশি, সেক্ষেত্রে তাদের হচ্ছে কি এই লোন সার্ভিসের উপরে আপনি তারা সাবস্ক্রিপশন নিয়েছেন সবচেয়ে বেশি। এর পরবর্তীতে আমরা যেটা করলাম যে ডিফল্ট স্ট্যাটাস অফ দোজ হু সাবস্ক্রাইব, ডিফল্ট হচ্ছে যে তারা যারা আসলে লোন সার্ভিসটা নিয়েছে তাদের মধ্যে কারা ডিফল্ট হতে পারে, এটার অ্যাবসলুট নাম্বার হতে পারে নো, এটা হ্যাঁ একদম নো, এখানে ইয়েস কোনোটা ইয়েস আছে বাট খুব সামান্য পরিমাণে ইয়েস আছে, আর মেজরিটি বলছে নো। আর এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখি, পার্সেন্টেজ আকারে দেখবো যে ইয়েস বলেছে, নো যত শতাংশ বলেছে তার 0.5% বলেছে হচ্ছে ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেটা যেটা টাইপ অফ কন্টাক্ট এন্ড দোজ হু সাবস্ক্রাইব, আমাদের যে ধরনের কন্টাক্ট আছে কন্টাক্টে কারা হচ্ছে মানে আপনার সাথে যে ব্যাংক কন্টাক্ট করবে লোনের ব্যাপারে তারা কিভাবে কন্টাক্ট করবে, আর কি তারা ফোনের মাধ্যমে কন্টাক্ট করবে না আপনার সরি মোবাইল ফোনের মাধ্যমে কন্টাক্ট করবে না আননোন ওয়েতে কন্টাক্ট করবে না টেলিফোনের মাধ্যমে কন্টাক্ট করবে, এখানে মূলত এই জিনিসটা বোঝানো হয়েছে। আচ্ছা, এখন দেখেন যে এখানে যদি আমরা অ্যাবসলুট নাম্বার যদি বিবেচনা করি, অ্যাবসলুট নাম্বার বিবেচনা করলে যারা সেলুলারে কন্ট্যাক্ট নিয়েছেন যে তাদের সাথে যোগাযোগ করতে হবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে, এই সংখ্যাটা সবচেয়ে বেশি। এখন আরেকটাকে যদি আমরা উল্টোভাবে দেখার চেষ্টা করি মানে পার্সেন্টেজের উপর ভিত্তি করে, তখন সেলুলারের মাধ্যমে যারা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়েছে তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি, তার পরবর্তীতে সেকেন্ডে আছে টেলিফোনের মাধ্যমে যারা সাবস্ক্রিপশন নিয়েছেন, এবং সবার শেষে আছে আননোন যারা আছেন সেটা। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আউটকামস অফ প্রিভিয়াস মার্কেটিং ক্যাম্পেইন ফর দোজ হু সাবস্ক্রাইব, সেটা হচ্ছে যে আপনারা যে মার্কেটিং ক্যাম্পেইন নিয়েছেন অতীতে সেটার আসলে কি আউটকাম আমরা পেয়েছি। তো এক্ষেত্রে দেখলাম যে আননোন আমরা আসলে এখনো কিছু বলতে পারছি না, অ্যাবসোলুট নাম্বারে আননোনটাই সবচেয়ে বেশি, তারপর সাকসেস কি সাকসেস কিছুটা বেশি, এরপর ফেলিউর, এরপর হচ্ছে আদার। এখন এটাকে যদি আমরা ইন পার্সেন্টেজের আকারে দেখে থাকি তাহলে সাকসেসের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি, তার পরবর্তীতে হচ্ছে আদার, তারপর হচ্ছে ফেলিউর, এবং লাস্টে হচ্ছে আপনার আননোন। আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনাল লোন ফর দোজ হু সাবস্ক্রাইব, যারা পার্সোনাল লোন সার্ভিসের জন্য সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের মধ্যে আসলে যারা হচ্ছে লোন পার্সোনাল লোনের ক্ষেত্রে নো বলেছেন এমন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, ইয়েস বলেছেন এমন মানুষের সংখ্যা অনেক অনেক গুণে কম। তারপরে হচ্ছে পার্সোনাল লোন ফর দোজ হু সাবস্ক্রাইব ইন পার্সেন্টেজ, এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখি তাহলে যারা নো বলেছেন তাদের সংখ্যাটা হচ্ছে আপনার সবচাইতে বেশি, এবং যারা ইয়েস বলেছেন তাদের সংখ্যাটা সবচাইতে কম। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের হাউজিং লোনের ক্ষেত্রে, ঠিক আছে, হাউজিং লোনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কারা সাবস্ক্রিপশন নিয়েছিল হাউজিং লোনের, সেটা যদি অ্যাবসোলুট আমরা নাম্বারে দেখে থাকি তাহলে দেখবো যে এক্ষেত্রে নো যারা হচ্ছে বলেছে তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি, ইয়েস যারা বলেছে তাদের সংখ্যাটা এই নো বলার অর্ধেকের চাইতে কিছুটা বেশি। আর অ্যাবসলুট আমরা নাম্বার বাদ দিয়ে যদি পার্সেন্টেজ আকারে দেখতে চাই তাহলে পার্সেন্টেজ আকারে দেখলে দেখবো যে নোর পরিমাণটা সবচেয়ে বেশি, ইয়েস এর পরিমাণটা তার চেয়ে কম। এরপর হচ্ছে লাস্ট কন্টাক্ট মান্থ অফ দোজ হু সাবস্ক্রাইব, যাদেরকে আসলে লাস্ট মানে
কন্টাক্টের শেষ মাসগুলোতে যোগাযোগ করা হয়েছে তাদের সংখ্যা, মানে তারা যারা সাবস্ক্রিপশন নিয়েছিল শেষ মাস যোগাযোগ করার পরে। তো মে মাসে যারা যোগাযোগ করেছিল সবচেয়ে বেশি, তারাই বেশি সাবস্ক্রিপশন নিয়েছিল। যাদের সাথে ডিসেম্বর মাসে যোগাযোগ করা হয়েছে তারা অপরিমাণ সাবস্ক্রিপশন নিয়েছে, যদি অ্যাবসোলুট নাম্বার হিসেবে দেখি। আর যদি হচ্ছে আমরা এটাকে হচ্ছে পার্সেন্টেজ হিসেবে দেখি, তাহলে হচ্ছে যে মার্চ মাসে হচ্ছে সবচেয়ে বেশি আপনার যারা কন্ট্যাক্ট করেছে ওদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে সবচেয়ে বেশি, মানে কন্ট্যাক্ট করা হচ্ছে ক্লায়েন্টদের সাথে সবচেয়ে বেশি লোনের ব্যাপারে। আর এর পরবর্তীতে হচ্ছে সেপ্টেম্বর মাস এবং হচ্ছে ডিসেম্বর মাস, এটাতে প্রায় মোটামুটি সমান পর্যায়ে এটা কন্ট্যাক্ট এরিয়াটা আছে। এর পরবর্তীতে হচ্ছে এজ ডিস্ট্রিবিউশন, মানে যারা এই ধরনের আমাদের সাবস্ক্রিপশন সার্ভিস নিয়েছেন তাদের এজের গ্রুপগুলো হচ্ছে কেমন। তো এক্ষেত্রে আমরা যখন ডিস্ট্রিবিউশনটা নিলাম, এটা অ্যাবসোলুট নাম্বারে নিলে আমরা দেখতে পেলাম যে সবচেয়ে হাইস্ট আছে 30 এবং 30-এর আশেপাশে যে শ্রেণীটা আছে তারা সবচেয়ে বেশি আপনার নাম্বার পেয়েছে অ্যাবসলুট আপনার নাম্বারের বিবেচনায়। আর যদি পার্সেন্টেজ আকারে দেখি, পার্সেন্টেজের উপরে যাদের বয়স হচ্ছে এই ধরনের যে একটা অবজারভেশন সেটা আছে বলতো এখানে যে 90, 92, 93, সেক্ষেত্রে তারা নর্মালি এজ ডিস্ট্রিবিউশন অফ হুবসকাস আপনার ইন পার্সেন্ট তাদের সংখ্যাটা বেশি পরিমাণে দেওয়া। এরপর পর যদি আমরা বিহেভিয়ার অ্যানালাইসিস করতে চাই যে কারা আসলে সাবস্ক্রিপশন নিয়েছে কারা সাবস্ক্রিপশন নেয়নি, এটা দুটো সংখ্যায় আমরা দুভাবে এরকম করে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে কন্টাক্ট ডিউরেশনের সাথে নাম্বার অফ কন্টাক্ট। আপনার কন্টাক্ট ডিউরেশন যতটুকু বাড়বে বা কমবে তার সাথে নাম্বার অফ কন্টাক্টস এর আপনার ইয়াটা কেমন, নাম্বার অফ কন্টাক্টস এর ফ্রিকোয়েন্সি, কলটা কেমন, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করেছি। এটা হচ্ছে এতটুকু। একটা মিনিট, একটু কল আসছে, একটু রিসিভ করে নিই। আচ্ছা, সরি, আমার একটা কল এসেছিল। তো এটা আমাদের হচ্ছে এখনো এটার মডেল বিল্ডিংটা হচ্ছে বাদ আছে। মডেল বিল্ডিংটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বুঝিয়ে তারপর হচ্ছে এটা যে সেখান থেকে শীটের বর্ণনাটা হচ্ছে দিয়ে দিব। বাট আজকে ডেসক্রিপটিভের বর্ণনাটা দিয়ে দিলাম, তাহলে মডেল বিল্ড করে আমরা নেক্সট ক্লাসে অন্য মডেল আলোচনাতে যেতে পারবো। তো এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোশ্চেন আছে কি? আচ্ছা, আপনাদের এগুলো কিন্তু আমি গিটহাবে লোড দিচ্ছি। সো গিটহাবের লিঙ্কটা আমি যে কাজটা করব এই সপ্তাহে, মানে আগামীকালকে, আগামীকালকে আপনাদের ক্লাসে যখন মেল করবো আপনাদেরকে, সে মেইলের সাথে গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব। গিটহাবের ওখানে গেলে মোটামুটি এখনকার যতগুলো আমরা কাজ করতেছি না করতেছি এগুলো সবগুলো মোটামুটি গিটহাবে আপলোড দেওয়ার শেষ। আজকেরটাও আমি আজকে ক্লাস শেষে আপলোড দিয়ে দিব। সো গিটহাবে এটার কোডগুলো পাবেন, ঠিক আছে, এবং হচ্ছে ডেটা সেটও ওখানে পেয়ে যাবেন। এবং এবং এই যে গিটহাবে এটা আমি ওপেন রাখতেছি, তার মানে আপনারা যে কেউ এটাকে ডাউনলোড করতে পারবেন, ক্লোন 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 করতে চাইলে ক্লোন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কেমন আছেন স্যার? জি, ভালো আছি। আপনি অনেকদিন পর আসছেন ক্লাসে, আমি আপনার মেল স্যার পাইছি। স্যার সরি স্যার, ওই যে আমার হচ্ছে না, সমস্যা নেই, তো লাস্ট উইকে জি, একটু ঝামেলার মধ্যে ছিলাম। আর আহ, প্রথম দিনে হচ্ছে আমার ভাগনা দুইটা ওরা অসুস্থ হয়ে গেছিল আর কি। বুঝছি। ওদেরকে নিয়ে হসপিটালে মুভমেন্টের মধ্যে ছিলাম। আর সেকেন্ড দিন হচ্ছে যে
আমি ওই দিন বাসে আসতেছিলাম ময়মনসিং আর কি, আমার ভার্সিটিতে আর কি। জি। আর এই জন্য পরে মানে ক্লাসগুলো করতে পারিনি দুটা। এখন ইনশাল্লাহ সমস্যা নাই। আর আচ্ছা, সমস্যা মিসিং নেই। ক্লাসগুলো আমি দেখে নিচ্ছি এখন একটা একটা আচ্ছা, করে। হ্যাঁ, সেটা দেখে নিয়ে আর ওই যে, আর ওই গত ক্লাসের 36তম লেকচারটা আমি আপলোড দিনে ওটার কি সমস্যা ছিল আমি তো বলছি যে ওটাতে আমি আসলে ভালো করে বিষয়গুলো এক্সপ্লেন করতে পারিনি। কাশির সমস্যা ছিল, কাশির ওষুধ টষুধ খেয়ে একটা ঘুম ঘুম ভাব আমার কাজ করছে, যার কারণে ওই লেকচারটা আমি জি লোড স্যার। দিই। আজকে মোটামুটি এটা স্যার, ভালো করে শেষ করে দিলাম। স্যার, জি স্যার। স্যার, স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে। আর যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, সো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করতে পারি। আগামীকালকের ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মডেল বিল্ডিং এর পার্টটা আমি হচ্ছে কাজ করে রাখবো আজকে, করে তারপর আমি আর কালকে ওটা এক্সপ্লেন আপনাদেরকে করে দিব। করার পরবর্তীতে আমরা নতুন একটা অ্যালগোরিদম নিয়ে হচ্ছে কাজ করব। ঠিক আছে? এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে একটা আছে, সেটাকে বলা হয়ে থাকে যে জেনারেলাইজ লিনিয়ার মডেল, জিএলএম এটা বলা হয়ে থাকে। তো জিএলএম নিয়ে, জিএলএম নিয়ে আমি কথা বলবো আগামীকালকে ক্লাসে। আপনাদের লজিস্টিক রিগ্রেশন হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে, মানে জিএলএম জিএলএম এর যে থিওরিটিক্যাল পার্টটা আছে এবং ম্যাথমেটিক্যাল পার্ট, সেটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে আমরা করব। এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে একদিন আমি ক্লাসে এই ধরেন লিনিয়ার রিগ্রেশনের মডেলগুলোই, এগুলো হচ্ছে আমরা একসাথে একসাথে করে তারপর হচ্ছে কোন মডেল, মানে একসাথে 4-5টা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কোন মডেল সবচেয়ে বেশি জিনিসগুলোকে ভালো করে এক্সপ্লেন করছে, তার তার জন্য হচ্ছে আমরা মোটামুটি সেই বিষয়টা দেখার চেষ্টা আর কি করব। তো ঠিক আছে তাহলে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকের ক্লাস আগামীকালকে এরকম রাত 10টা বাজে আগামীকালকে দেখা হবে। আর আজকের লেকচার রেকর্ডিং আমি গুগল ক্লাসরুমে আমি, সরি, ইউটিউবে আমি আপলোড দিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে।